অনেক খোঁজাখুঁজি করছি, কোথাও পাই না। না পাওয়ার পর্যন্ত রাত 12টার বাজে তখন একটা ছেলে ফোন দিছে। তখন একটা ছেলে ফোন দিয়ে বলে, তোরা বাচ্চা খুঁজতেছ, তোর বাচ্চা নিয়ে সিরাজগঞ্জ আয়া পড়ছি, তোর বাচ্চা যদি পাইতে চাস 5 লাখ টাকা দিবি, তাহলে তোর বাচ্চা পাইবি। পরে আমরা বলছি 5 লাখ টাকা আমরা দিব কোথা থেকে, আমরা তো অনেক গরিব মানুষ, আমরা কিছু টাকা দিমুনি, তা আমরা আমার বাচ্চারা কোনো কষ্ট দিও না, আর আমার বাচ্চারা মেয়েরা ফেলাইও না, আমার বাচ্চারা আমার কাছে ফিরে দাও, আমরা কিছু টাকা হইলেও দিব। পরে কয় না, কিছু টাকায় হইব না, 5 লাখ টাকাই লাগবো। পরে কইছি আমাকে কিছুদিন সময়, আজকে রাতটা সময় দেন। পরে কয় ঠিক আছে, রাত সময় দেওয়া হইলো। পরের দিন সারাদিন আমরা খোঁজাখুঁজি করছি, কোথাও পাই নাই। পরে পুলিশের কাছে গেছি, পুলিশে তদন্ত করছে, করার পরে নাম্বারটা বন্ধ দিকে পুলিশ ওদিন আর ধরতে পারে নাই। পরের দিন রাত 12টার সময় আবার ফোন দিছে, ফোন দিয়ে কয় টাকা কি জু করছস? পরে আমরা কইছি হ্যাঁ টাকা জু করছি। পরে কয় টাকা নিয়ে টানকালিয়াকুর মসজিদের পিছনে আইবি। পরে আমরা অনেক ভয় পাইছি, ওই জায়গা অনেক ভয়ঙ্কর জায়গা, বলে টানকালিয়াকুর মসজিদের পিছনে সন্তানের বাবারে একাই যাইতে কয়, তোরা নাম্বার দিয়ে ট্যাগ করস, মোবাইল দিয়ে এলো পুলিশরে জানাস, তবে এত বড় সাহস থাকলে টাকা নিয়ে একাই আইবি, তো সন্তানের নিকে মায়া থাকলে। পরে বাবুর আব্বাই কয় আমার তো সন্তানের নিকে মায়া আছে, আমি একাই যাবো। পরে হ্যাঁ একাই গেছে, পরে একটা ভাই খালি লগে গেছে, একা হেরে সারে নেইকে লগে গেছে দিকে। পরে আর তারা ওই জায়গায় ছিল না, না থাকাতে না পাওয়াতে ফিরে আসছে। ফিরে আসার পরে আবার ফোন দিছে, কয় কি মানুষ নিয়ে আইসস, তোর পোলারে মরা দেহ পাইবি, সকালবেলা তোর পোলার মৃত্যুদেহ তোরা উদ্ধার করিস। পরে মৃত্যুদেহ উদ্ধার করেছে, ওইটা মেয়ে আবার পুলিশে তদন্ত করে নাম্বার ট্যাগ করে ওগো পরের দিন ধরছে। ধরার পরে আর ফোন টোন দেয় নাই কে, ওরা স্বীকার করছে। তার 2 দিন পরে স্বীকার করে বলে মেয়েরা পানিতে ফালাইয়া দিছি, পানিতে ফালাইছে। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, ট্রলার নিয়ে পুলিশ সহকারে ট্রলার নিয়ে খোঁজাখুঁজি করছে, মিরপুর, তারপরে এলো আমিন বাজার, অনেক সাভার, ওই দিক দিয়ে খোঁজাখুঁজি করছে, কোনো জায়গায় মৃত্যুদেহটাও আমরা পাই নাইকে। না পাওয়াতে ওরা আরেক আসামি বলতেছে বলে আমি মারি নাইকে, যার কথা কইছে বলে ওই মেয়েরা ফালিয়ে দিছে, ওই খালি ধৈর্য নিছে, সাকিব খালি ধৈর্য নিছে, সানু মেয়েরা ফালাইয়া দিছে। এই সানুই কইতাছে বলে আমি মেয়েরা ফালাই নাইকে, আমি মেয়েরা ফালাই নাই। হলো আসামি আছে আশাদুল আর সানুর যে বউ, ওদেরকে ধরলেই ওরা পাইব। তাছাড়া আরো কয়েকজনের নাম বলছে অবকাশে আছে, কিন্তু পুলিশ তাগো কাছে যাইতেছে না, তাগো জিজ্ঞাসাবাদ করতেছে না। বলে তোমার স্বামী যে তোমার কথা বললো তুমি সব জানো, তাহলে কি বিষয় আচরণ কিছুই তার বউরে জিজ্ঞেস করতেছে না। আর বউ যে বাড়িতে থাকে ওই বাড়িতে আমাকে একটা মানুষও ঢুকতে দেয় না, ওই বাড়িওয়ালা পর্যন্ত আমাকে মানুষ ঢুকতে দেয় না। বাড়িওয়ালা হে বউরে অনেক হেফাজতে রাখছে, মনে হয় হ্যাঁ অনেক মানে ভালো লোক, এরকম ফেরস্তা বানিয়ে তাদের রাখছে। তাকে কাছে আমার জিজ্ঞাসা করবার যাবার দেয় না এই বউর কাছে। কিন্তু খুনিয়ে যে কইছে বউ সব জানে, খুনিয়ে বলছে সব জানে, বউর কাছে জিজ্ঞেস করলে সব পাইবে, বউরে দরবার গেছে। এই আশাদুলটাও ধরে না, বউরেও কোনো জিজ্ঞাসাবাদ করে না, আর পুলিশও আমাকে কোনো ভালো সিদ্ধান্ত দেয় না, আর খোঁজও করে না। তদন্ত যে করবো আমরা, যে কার কাছে যাবো, মিডিয়ার ভাইয়ের কাছে আমার এখন আবেদন, আমার সন্তান সুস্থভাবে তদন্ত করে গোয়েন্দা সংস্থার মাধ্যমে অথবা র্যাবের মাধ্যমে যদি কোনো ব্যবস্থা থাকে, সুস্থ তদন্ত করে আমার সন্তান জীবিত অথবা মৃত্যু যেটাই উদ্ধার করে দেয়। আমি তাদের কাছে আকুল আবেদন করি, হাত জোর করে অনুরোধ করি, আমার সন্তানটা তারা ফিরিয়ে দেয়। আমার সন্তান আসামি কয় মারে নেয়, আর যদি মেয়েরা থাকে ওই আসামিকে ফাঁসি চাই আমি, মৃত্যুর বদলে মৃত্যু চাই আমি। আমার সন্তানের মৃত্যু করছে, আমার সন্তান নিষ্পাপ আছে, আমার সন্তান কোনো মাধ্যমে করে নেয়। আমার সন্তানদের যারা বাইরে থাকে অবুঝ বাচ্চা, ওরা যদি বাইরে থাকে ওকে ফাঁসি চাই আমি। ও কি অন্যায় করছে, আর আমার সুস্থভাবে তদন্ত করা হয় না, হইলে বোধহয় তাও ভালো খবরটা জানতে পারতাম। পুলিশ প্রশাসন এই জিনিসটারে গ্যাপলাতি করতেছে, অবহেলার মাধ্যমে পাত্র ফেলাইয়া রাখতেছে, ওরা কোনো সুস্থ তদন্তই করতেছে না। এত বড় ঘটনা ওরা হেসা দিয়ে কয় বাচ্চারা মেরে ফেলাইছে, এখন আর কি করবা, তোমরা কাজ কাম করে খাও গা, গরিব মানুষ তোমরা কাজ কাম করে খাও গা, তোমরা এখন আর কি করবা, বাচ্চা দ্বারা আমরা বানিয়ে দেওয়ার না।
এসপি সারে কয় কয় বাচ্চা কি আমরা বানিয়ে দেওয়া রুমো, বাচ্চা মেয়েরা ফালাইয়া দিছে, তুরাক নদীতে ফালাইয়া দিছে, মাছে খেয়ে হালাইছে, মাছে খেয়ে হালাইছে, এত তুরাক নদীতে এত বড় বড় মাছ হয়েছে, মাছে খেয়ে হালাইছে। আমি এখন আর কার কাছে যাবো, কোথায় যে বিচার করবো? শেষ মুহূর্তে এই মিডিয়ার ভাইয়ের কাছে আমার বিচার। আসামিগুলো ধরার ব্যবস্থা করলেও আমরা বুঝতাম, বলে ওরা সত্যি কয় না মিথ্যাই কয়। আমি একটা প্রশ্ন করছি যে আপনি যে বললেন হয়রানির শিকার, কারা আপনার হয়রানি করতেছে? আপনার জমা জমিকে আত্মসাৎ করতে চাচ্ছে? আমার জমা জমি আত্মসাৎ করতেছে তাদের স্থানীয় না, যারা দুর্গাবাসা নদীর ভাঙ্গুনি। আমি স্থানীয় ছেলে, আমার বাপদাদা স্থানীয়, সে বিয়া করে না, তার বাবা আছে, তারে মুক্তিবাহিনীরা গুলি করে মারিয়ে ভরাইছে। আর একটা আছে রশিদ মোল্লা, যারা শিক্ষিত মানুষ হইয়া এই যে অশিক্ষিত কাণ্ড সন্ত্রাসী মুক্ত, এটার জন্য আমি বক্তব্য সাংবাদিকের কাছে তুলে ধরছি। 3 নম্বর হলো আবু মোল্লা, 4 নম্বর হলো মন্থু মোল্লা, 5 নম্বর হলো আবু জাহের। আমার এক চাচা এদের সাথে মিলছে, এদের সাথে মিলিয়া চুক্তি করিয়া পরামর্শ পরিকল্পনাভাবে কীভাবে আমাকে ঘায়েল করা যায়, কীভাবে আমার জায়গা ঠিক উচ্ছেদ করতে পারে, সেই ব্যবস্থা ডিসাইড করছে। ওনারা আপনার সাথে কি কোনো শত্রুতা, কোনো মারামারি? কেউ কোনো শত্রুতা নাই। 18,000 মাতৃকাতের মধ্যে আমি একজন স্বতন্ত্র ব্যক্তি, সৎ চাকরি করছি, সৎ ব্যবহার করছি, সৎ রিজিক খাইছি, মানুষের উপকার করছি। অতএব এরা মিললে আমার বাড়ির মধ্যে 3 জন, একজন দুলাল মোল্লা, তারে বয়সে, একজন হইল সিরাজ মোল্লা, তারে বয়সে, আর একজন হলো চান্দু শিকদার, তারে বয়সে। আমি বাথরুমের জায়গাটা পর্যন্ত আমার নাই। আমি আপনাদের কাছে মুসলমান হিসাবে আমি আপনার কাছে দাবি তুলে ধরছি, যাতে আমি বাড়ি ঘরে শান্তিভাবে কাগজপত্রে আইন অনুসারে আমি প্রাপ্য হই, সেই জন্য আমি আপনাদের সহায়তা কামনা করছি। তো আপনি যেহেতু বললেন যে আপনি 5-7টা মামলা করছিলেন, সে পুলিশেরা আপনার করছে, তো ওনারা কি কোনো রায় দিছে বা বর্তমান সরকারের কাছে আপনারা কি চাচ্ছেন? যখন আমার পুলিশ আসছে, পুলিশে আমাকে মারধর করে, আমার ঘর পিটানো হয় এবং আমার মাথার মধ্যে ঘরে ঘরে দাওয়াই না খুন করার উদ্দেশ্য মাথায়। কে মাথা মাঝে মারছে? এই দাও দিয়া বাড়ি মারছে ওই রাজেক মোল্লারই লোকজন, তারা 11 জন। এইভাবে তারা 11 জন মানুষ, এদের সাথে আরো মানুষজন আছে, সব চাঁদাবাজ, সব ক্রিমিনাল, কোনো কাজকর্ম করে না, যারা একটু নরম পায়, যার জায়গা সম্পত্তি গ্রাস করে। অতএব আমি একজন সরকারি সেনাবাহিনীর লোক হইয়া আপনাদের কাছে সহায়তা দাবি করছি, যাতে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার বসতে আমি থাকতে পারি, এই ব্যবস্থা আপনাদের কাছে আমি কাম্য করছি। তো শেখ হাসিনা পলায়নের পর আপনি কি আরো কোনো থানার কাছে গেছিলেন, পুলিশের সহায়তা চেয়েছিলেন? উনি পলাই যাওয়ার পরে 3 মাস পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, ওনার 3 মাস যখন হয়েছে, তখন আমি বরিশাল সেনাবাহিনীর কাছে অভিযোগপত্র দেওয়া 2 মাস ধরে, আজকে 2 মাস ধরে বরিশাল সাগুন্দি সেনাবাহিনী ক্যাম্পে আমার অভিযোগপত্র দাখিল করে আমি দেওয়া হয়।
অতএব এই 2 মাসে আমি গেলে তারা আমার নাম, মোবাইল ফোন নাম্বার, গ্রামের নাম এই রাইখা আর কোনো কিছু বলে না। এইভাবে করে আমাকে জব্দ করি আমারে আটকাইয়া রাখছে। না আমি বাড়িতে যাইতে পারি, না আমি কোনো ভাত খাইতে পারি। আমার পরিবার নাই, 2টা মাইয়া টুকরি গার্মেন্টসে চাকরি করে, তাদের সহায়তা আমি আছি। অতএব আপনাদের কাছে আমি সহায়তা চাইছি, টাকা পয়সা চাই না। আমি আইন শৃঙ্খলাবদ্ধতা চাই, ন্যায় নীতির বিচার আমি চাই, যাতে আমার এই যে ন্যায় নীতি বিচার হয় আমি সেই দাবি করছি। আমি আপনাদের সময় নষ্ট করবো না। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাবেক একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত। আমি ঢাকাতে থাকি। আমার 2টা মেয়ে, আমার ছেলে সন্তান নেই। অতএব আমি আমার বাড়িতে যাইয়া দেখা যে কতগুলো সন্ত্রাস গ্রুপ আছে, এরা আমার জায়গাকে আটকাইয়া দখল করিয়ে রাখছে। আমি যদি তাদের সাথে চ্যালেঞ্জ করতে যাই তাহলে আমাকে অপমান, অপলাঞ্ছিত আমার শিকার হইতে হয়। স্যার, আমার অভিযোগ হয়রানিমূলক 5টা মামলা দেওয়া হয়েছে। সেই মামলা 5.5 বছর আমি লইয়া আমি আদালতের থেকে রায় পেয়েছি। তারপরে স্যার পুলিশ নিয়ে থানার থেকে আমার বাড়িঘর উঠাইছে, আমাকে মারছে, আমার মাথায় ডাউ দিয়া কোপ দেওয়া হয়েছে। ইহার কি অন্যায় অপরাধে এইসব সন্ত্রাসী কীর্তি কার্যকলাপ আমি বুঝতে পারি না। হতাশ হয়ে আমি এখন তাদের ভয়তে যান গোপনে রেখে আমি চলতেছি। আপনাদের কাছে আমার আইনগতভাবে আমি একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হিসাবে আমার এই কথাগুলো গুরুত্বপূর্ণ করে দেবেন। আমার বাড়ি বরিশাল 9 নম্বর ইউনিয়ন নরকাঠি গ্রাম। স্যার, আমি এখন অসহায়, আমি দিন যাপন করতেছি, কোনো রকমেরই কোনো আমার সহায়তার হাত বাড়ায়নি এবং আমি কোনো সহায়তা পাইনি। অতএব আমি হতাশ হয়ে আমি প্রেস ক্লাবের সাংবাদিকের সাক্ষাতে আমার এই কথাগুলো বলবার জন্য আসছি। অতএব আমার এই কথাগুলো সত্য ন্যায় নীতি হিসাবে যেমন আমি সহায়তার হাত বাড়াইয়া দেয় আমি সেই দাবি করছি এবং আইনগতভাবে বর্তমান আইন শৃঙ্খলাবদ্ধতায় আমার এই সম্পত্তি, আমার বাড়ি ঘরে আমি যাতে ফেরত যাইতে পারি সেই জন্য আমি আপনাদের কাছে আমার আকুল আবেদন, যাতে আমি বাড়িঘর বাল বাচ্চা কে কোথায় আছে জানি না, আমি আজকে আপনাদের ভিখারি হইয়া করতেছি। আমি আপনাদের সহানুভূতি, সহায়তার হাত বাড়াইয়া দিন আমার উপরে, আমি এই কামনা করছি। আপনি যে বললেন আমার নাম মোহাম্মদ নুরুল আলম শিকদার, 9 নম্বর ইউনিয়ন নরকাঠি গ্রাম, বরিশাল। অতএব আমি কোনো সহায়তা না পাইয়া হতাশা হয়ে পড়িয়া আমি এইখানে সাংবাদিকের আশ্রয়ে এসেছি। এখন তারা যে কথাগুলো আমার শুনছে বা আমার এই কথাগুলো তারা নিছে, কি অন্যায় অপরাধে আমার জায়গার সাথে আমি বঞ্চিত থাকবো সেই বিচার আমার করেন। কেন আমাকে 5টা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেই মামলায় 5.5 বছর ধরিয়া আদালতের থেকে আমি রায় পেয়েছি। অতএব থানায় পুলিশ আইনা আমার বাড়িঘর মারধর, আমাকে ঘরের থেকে দেওয়া আইনা আমার মাথায় কোপ দেয়।
পরিপূর্ণভাবে যাতে আমার করতে পারে, আমার জায়গায় সম্পদটা সাহায্য করতে পারে, সেই ব্যাপারে আমি সাংবাদিকের কাছে, দেশের কাছে আমি সাহায্য মানছি। যে আপনি কমানো যাচ্ছে না, আপনি বললেন যে আমি একটা জিনিস বুঝাই, বাংলাদেশে যত আড়ত আছে, যত কিছু বড় বড় ইয়া আছে, সব বিলুর মাঝে আপনারা গিয়া দেন কারা ক লাখ বস্তা কোন হানে তো লাগছে দাম বাড়ায় বাবার লিগিয়া, একটা সৃষ্টি করবার লিগিয়া। কারা ক লাখ বস্তা কোহানো মাটির তলে তুইছে না, সমুদ্রের তলে তুইছে না, পানির তলে তুইছে, ইবন একটা এটা সব জায়গায় একটা অভিযান দেখতে হবে, করা একটা অভিযান দিতে হবে। তো আমরা ওই যে অর্থ উপদেষ্টা যখন বলতেছে যে আমরা ট্যাক্স কমিয়েছি, এমনি সুবিধা দিচ্ছি, কিন্তু জিনিস দাম কমছে না, এটা আমি মনে করি যে আসলে কিনে কমছে না, জিনিস কিনে বই দিতেছে, এরা কিন্তু সুবিধা করতেছে, এরা কোন জায়গা কোনো উল্লি সীমা বাইরে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় চেকিং হবে, যাতে আমরা জিনিসের দাম নিয়ে বস্তাতে 5 লাখ বস্তা চাউল কিনা, আলু 5 লাখ বস্তা আলু কিনা 10 টাকা করে 20 টাকা বাড়ায়া আর টের মানে কিব, আর আমরা কইলিয়া লোকটা পানি করে খাওয়া যে হারা লিয়া যাওয়া, এটা চলবে না, সব জায়গায় শিখে নেবা। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমি বলতে চাই যে আপনি যা দেখতেছেন আপনি বড় লোক, আমরা গরিব, কিন্তু গরিবের কথাটা একটু শুনলেন যে কারাইরি করতেছে, আপনি আরো ধরা একটা কমিটি গঠন করেন, ওইরা দেন কোন জায়গাতে কি সৃষ্টি হইতাছে, এটা কি ভাইরাসরা করতেছে না ভালো মানুষ করতেছে, নাকি আমরা বাংলাদেশের মানুষ চেহারা কি আরো শক্তিশালী, না বড় শয়তানেরা, নাকি শয়তানের বড় শয়তান এরা করতেছে, দেখতে হবে। কেন এরা এই দাম কমাইতেছে না, কেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন বলছে আমরা ট্যাক্স কমিয়ে দিয়েছি, আমরা এনপিআর সুবিধা দিছি, কেন জিনিসের দাম কমতেছে না? এটা নিশ্চয় একটা বড় বড় শয়তানের মাঝে জিম্মি আছে, এটিকে বাড়ি করতে হবে, তাইলে গিয়া কাজও আসতে পারে, এছাড়া কোনো কাজে আসতে পারে না। ডক্টর ইউনূস কি করতেছে তাইলে? ওই যে বললাম না, ডক্টর ইউনূস ভালো, ওই যে সেনাবাহিনী আছে, আর আছে বড় বড়, এরা ভালো মতো কয়া ভালো মতো অভিযান চলে, কার দ্বারা তিন হইতাছে, আমার এক কথা, কার দ্বারা তিন হইতাছে হিটার করতে দিব, তাইলে সব সুবিধা হইব, তাইলে সুবিধা হইতো না। তো ডক্টর ইউনূস যদি দাম কমাতে না পারে তো আপনারা কি করবেন? আমরা মনে করি যে ইয়ানো যে ল্যাড পাইছি, এই যে ব্যাপারের মধ্যে যে ডক্টর ইউনূস না সুবিধা, মানে আমরা 18 কোটি মানুষের শুধু সে না পারে যে দেশটারে ভালো মতে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি, অশান্তির সৃষ্টি, মানে দেশ 52 সালে একবার যুদ্ধ হয়েছে, আবার 2024 সালে হয়েছে, তার একটা কম না, কিন্তু মানুষের রক্ত দিয়েছে, গুম হারাম হয়েছে, নির্যাতন হয়েছে, অনেক কিছু মরছে, বাইরে ভাই হারাইছে, মা ছেলেরা হারাইছে, বাপ পুতেরা হারাইছে, মানে জীবন অতিষ্ঠ সৃষ্টি হয়ে গেছে। এটা আমরা মানুষের রক্ত সুইদে গুম হয়ে হুন হয়ে আইনের করে যাই হচ্ছে বাংলাদেশ মানুষ স্বাধীন করছে, এই স্বাধীনের পরে আমরা সরে বাংলাদেশের মানুষ বাইরের রাষ্ট্র মিল ডক্টর ইউনূসকে বসাইছি, বিশ্বাসের যোগ্যতা, মানে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু একটা জিনিস আমরা চাই, আমরা কোনো দেশের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি চাই না, কোনো অশান্তি চাই না, কারে মারে কে হয় চাই না, কোনো মানে একটা জিনিসের কোনো অশান্তি চাই না আমরা দেশের মাঝে, কিন্তু আমরা একটা চাই যে আমরা বেড়ো লাগতে মারবো, এই দেশে চার দেওয়া হবে না, লাগতে পারবো ট্যাঙ্কে ভেঙে যাবো, আমরা না পারলে আমরা ধরে নিয়ে সেনাবাহিনীর হাতে দেবো, কিন্তু ডক্টর ইউনূসকে দেখতে হবে ভালো মতে কারা করতেছে, কারা জিনিসের দাম বেড়ে গেছে, কারা কি করতেছে, সব কিছু নজর রাখতে হবে, দেখতে হবে। খেটে খাওয়া মানুষরা দ্রব্যমূল্য কিনতে পারতেছেন কিনা, যে রোজ কাজ করতেছে, আপনারা খেটে খাওয়া মানুষেরা এই কাজ করে কি দ্রব্যমূল্য কিনতে পারতেছে? আমরা একটা জিনিস যে আমরা যখন আমি 24 বছর আগে যখন 2018 সালে আগে 24 আমি বিএনপি যখন রাখা প্রথম মতো তখন আমি টাকা রিস্কা পারি, আজকে ক বছর হইব, ক বছর নি, এই মনে করেন যে দ্রব্যমূল্য আগে মানুষটা যেভাবে বাজার করতে পারে না, এবং এখন বাজার করতে পারে না, কেন পারে না? জিনিসের দাম
বাড়ে, দিন যায় আর জিনিস বাড়ে, দিন যায় আর জিনিস দুগুণ 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 করে বাইরে মানুষের মনে একটা সৃষ্টি করবার জন্য জিনিসের দাম হলে এই 2.5 মাসের ভিতরে এই সিন্ডিকেটরা চাউলের মানে যে কাজলতা আপনার 50 টাকা ছিল, আর 2018 সালে এই চাউল আসলো 20 টাকা, এই চাউল 50 টাকা, আর 2.5 মাসের এই চাউল নিয়েছে 70 টাকা। কাজল আমরা গরিবের চাউলের কথা বলেছি, কিন্তু দামি চাউলের কথা বলেছি না, 80 টাকা 90 টাকা চাউল আছে হিসাব করতেছি না, আমরা কম দামি চাউলের কথা আছি। এটি দেশটা একটা বিচ্ছুর সৃষ্টি করলো, এই জিনিসের দাম নিয়ে বাড়াইতেছে। ধন্যবাদ ভাই। আমরা আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কালকে আমরা দেখলাম যে চাউল যাচ্ছে 1700 টাকা 25 কেজি চাল, বা আলু যাচ্ছে 100 টাকা করে, পেঁয়াজ যাচ্ছে 150-200। তো আপনারা রিক্সা চালকরা, খেটে খাওয়া মানুষরা এই দ্রব্যমূল্যের মাঝে নিজের জীবনটাকে কিভাবে টিকিয়ে রাখছে? এখন ভাই বড় কথা হয়েছে, এই দেশটা মনে করেন 17 বছর আগে যারা চালাইছিল, মনে করেন তখন যখন বিএনপি এই দেশে ক্ষমতায় ছিল, তখন আমরা পাতাকপি হয়তো তখন কেজি ছিল না, তখন ছিল 8 আনা 1 টাকা 2 টাকা পিস। শালগমের ছিল আলি, তখন হয়েছে শালগম 60 টাকা 70 টাকা 100 টাকা কেজি। সিম ছিল মনে করেন বিএনপির আমলে 5 টাকা 10 টাকা কেজি, আর এখন সিম খাইতে হলে লাগে 100 টাকা কেজি। এখন ওই আমলে মনে করেন একটা লোক কাজ করে মনে করেন 200 250 300 টাকা পাইলো, তারা সংসার ভালো করে চালাইতে পারতো, জমাও থাকতো টাকা, তারা বড় ইলিশ মাছ কিনে খাইতে পারতো। আর এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে, তখন মনে করেন সব জিনিসের দাম বাইরে গেছে, আর তারা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সিন্ডিকেট করছে। এই সিন্ডিকেটের কারণে আজকে গরিব মানুষ আমরা যারা আছি, মনে করেন আমরা 1000 টাকা ইনকাম তো কেউ করতেই পারে না, 500-700 টাকা 600 টাকা ইনকাম করে রিক্সাওয়ালারা, মজুরালারা 600 টাকার বেশি বেতন পায় না, কিন্তু দেখা যায় তাদের চাল কিনতে গেলে তরকারি কেনার পয়সা থাকে না। এখন এমন পরিস্থিতিগুলো চলতে আছে, এত যদি দাম থাকে তাহলে এই দেশের মানুষ কীভাবে বাঁচবে, কীভাবে খাবে, এটা কিন্তু খুব অসম্ভব হয়ে দাঁড়াইছে। এই জন্য আমরা বলবো যে যেই সরকার ক্ষমতায় আসুক, এই যে সব কিছুর দাম, পণ্য নিত্যপণ্য যত চাউলের দাম, কাঁচা বাজারের দাম, তেলের দাম, এগুলো যেন সবসময় কম থাকে। আর এইগুলো কমাইতে পারবে ওই সরকারই, যদি কখনো বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে তারাই কমাইতে পারবে, কারণ তাদের এই জন্য কমানোর ক্যাপাসিটি তাদের আছে, কারণ তারা বিগত দিনও দেশ ভালো চালাইছিল, সামনেও আশা করি তারা ভালো চালাইতে পারবে। আমরা যত গরিব মানুষ আছি সকলেই একটাই আশা করব, বিএনপি সরকার আবার ক্ষমতায় আসুক, আসলে আমাদের দেশ ভালো থাকবে, আমরা আবার ঠিক আগের মতো সব জিনিস কমে খাইতে পারবো। তো ভাই আমাদের আশা। একটা আমি প্রশ্ন করতে চাচ্ছি যে যেহেতু আপনি বললেন যে বিএনপি সরকার আসলে দাম কমাতে পারবে বা কমায়, তো এই তথ্য অনুসারে যেহেতু এরশাদের আমলে তো মানুষ 8 টাকা সেলের চাল খাইছে, তো এই ক্ষেত্রে আপনি কি বলতে চান? এরশাদের আমলে যখন 8 টাকা আমলে খাইছে, এরশাদ সবাই আগে ছিল, তখন এই দেশের জনসংখ্যা কম ছিল, 6 কোটি বাঙালি ছিল এরশাদের আমলে, তখন জনগণ কম ছিল, তখন মালের দামও কম ছিল, এখন জনগণ বেশি। এই হিসাবে মনে করেন বিএনপির আমলে জনগণ ছিল মনে করেন 16 কোটি, তখন মনে করেন সব জিনিস সস্তা ছিল এরশাদের আমলের মতো। তবে বিএনপির একটা জিনিস কি, তারা দুর্নীতি করে না, তারা দুর্নীতি প্রশ্রয় দেয় না, তারা দুর্নীতি বুঝেও না, এই জন্য তাদের আমলটা সবসময় ভালো চলে, তারা সব জিনিস ভালো খাওয়াইতে পারে এবং সব জিনিসের দাম কম থাকে। আর যারা দুর্নীতি করে, যারা মাথা পিস্তিক টাকা নিয়ে যায়, তারা তো কোনোদিন দেশ ভালো চাইবো না। দেশের ভালো যারা চায় না, তারা জনগণের ভালো কখন চাইবে? আর বিএনপি সবসময় দেশের ভালো চায় এবং জনগণের ভালোও চায়। আমাদের এই দেশে বিএনপিরই দরকার যে আমরা আবার আগের মতো সোয়াবিন খাবো 27 টাকা, এই জায়গা মনে করেন 100 টাকায় নিলে সোয়াবিন হবে বিএনপিরা, বলে দাম তো 200 টাকা থেকে 100 টাকা আমরা কম পাবো। আমরা ওই সরকারই চাই যে আমরা জনগণ কীভাবে বাইসে থাকবো, কীভাবে দুটো ডাল ভাত খাইয়া বাঁচবো, সস্তায় পাবো, আমরা ওই সরকার চাই এবং আমরা দেশের মানুষ ভালো থাকতে চাই। মানে আমরা কোনো দুর্নীতি সরকার চাই না, কোনো রাজাকার চাই না। এই দেশের মানুষের মধ্যে যারা মানুষকে ভালোবাসবে ওই সরকার আমাদের দরকার, যারা শান্তিতে থাকবো, শান্তির আমলটা আমরা বিশ্বে এনে দেবো। কারণ আমাদের অনেক কষ্ট হইতেছে, এখন 500-700 টাকা ইনকাম করলে আমরা চাল কিনতে পারি, তরকারি কিনতে পারি না, এইটাই হলো আমার বড় সমস্যা। ঘর ভাড়া দিয়ে থাকতে পারি না, ঢাকা শহরে একটা ঘর লইতে গেলে 5,000-6,000 টাকা পাওয়া যায় না, তাও আমরা বস্তির ভিতরে থাকি। আর বিএনপির আমলে মনে করেন বিল্ডিংয়ের মধ্যে 3,000 টাকা 4,000 টাকা ভালো ভালো ঘর পাওয়া যাচ্ছে, অনেকগুলো পাওয়া যায় না। তো ভাই আরেকটা প্রশ্ন বলছি যে এই তফাৎটা হওয়ার কারণ কি, যে বিএনপির আমলে কম হয়, শেখ হাসিনার আমলে কম কি কারণে হয় না? কী কারণে হয়? বিএনপি সরকারটা এমন একটা সরকার যে তারা জীবনে কোনো অন্যায় করে না, তারা দেশের ভালো চায়,
তারা এই দেশটাকে সোনার বাংলাদেশ বানাইতে চায়। আর তাদের মতন লোকের ভিতরে কোনো ভেজাল নাই, পাপ নাই, এই জন্য তারা সব জিনিস সস্তায় খাওয়াইতে পারে। আর যারা মনে করেন এই দেশের টাকা আর এক দেশে পাচার করবো, এরা তো সস্তায় খাওয়াইবো না। আজকে তেলের দাম 27 টাকার তেল আমি 200 টাকা বেচলাম, তখন কোম্পানিতে কিনে আনবো তারা মনে করেন 27 টাকায়, আইনে পাবলিকে যারা বেচবো কত 200 টাকা, তাহলে বাদ বাকি টাকাগুলো তো বিদেশ চলে টাকা। বিএমপি তো এইটা করে না, বিএমপি 27 টাকাই খাওয়াইবে, তারা দেশের টাকা বাইরে পাচার করে না। এই জন্য আমরা বিএমপি সরকারের চাই। তো আপনি যেহেতু বললেন বিএনপি করে দুর্নীতি এটা করে না, তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু জানতে পারছি যে বর্তমান সিন্ডিকেট বা চাঁদা টাদা এইগুলির ক্ষেত্রে আওয়ামী লীগ যে পদগুলো আসছিল চাঁদাবাজি বা টেন্ডারবাজি, ওইগুলি বিএনপি এখন দখল করে নিছে, তাদের ঘরটা সব কিছু রিপ্লেট দিয়ে নিয়ে নিছে। তো এইটা আপনার কথার মাঝে আর এইটার মাঝে একটু পার্থক্য হলো না? সম্পূর্ণ মিথ্যা কথা। বিএনপি এরকমের আচরণ করতেই পারে না, এগুলো কিছু দুষ্কৃতিকারী লোক আছে তারা করে। বিএনপি এই ধরনের আচরণ জীবনও করবে না, আর বিএনপির এরকমের রেকর্ড নাই। যদি পারলে কোনো লোক দেখায় যে বিএনপির লোক এই অন্যায়টা করছে, এই অন্যায়টা করছে, যদি দেখাইতে পারে তার শাস্তি হবে। বিএনপি এই ধরনের অপরাধ করে নাই, কখনো করবেও না। তো আমরা জনগণের পাশে থাকি। আমরা কিছুদিন আগে দেখেছি যে পুলিশের হাতে ধরা পড়ছিল, তারপরে বললে যে আমরা বিএনপির অমুক দলের নেতা। তো এই বিষয়ে আপনি কি বলছেন? ওইটা যাই দেখেন আওয়ামী লীগের বড় নেতা, ওইটা হইলে আওয়ামী লীগের নেতা, ওইটা বিএনপির নেতা না। বিএনপির লোক এই ধরনের অন্যায় করবে না, আর বিএনপির এরকম অভিযোগ নাই। কেউ যদি বিএনপির নাম ভাঙ্গাইয়া খায়, যদি ধরা পড়ে তার শাস্তি হবে কঠিন। বিএনপি কারোর ছাড় দেয় না, বিএনপি জীবনে অন্যায় করে না, আর কারোর অন্যায় করতেও দিব না এই বাংলাদেশে। তো সর্বশেষ আপনি এই বর্তমান যে সরকার আছে তার কাছে আপনি দলের হিসাবে কি চাচ্ছেন, আপনি সাধারণ মানুষ হিসাবে কি চাচ্ছেন? এখন বর্তমান যে সরকার আছে, বর্তমান সরকার সে ভালো লোক, সে ভালো মানুষ। আমরা তার কাছে ওইভাবেই চাই যে আমাদের দেশটা ভালো থাক, সে জানি ভালো একটা সরকারে দিয়ে যায়। আমরা তার কাছে এইটাই চাই। আর আপনি খেটে খাওয়া মানুষ হিসাবে আপনার চাহিদা অনুযায়ী কোনো আমাদের সব জিনিসের দাম কম হবে, আর ডক্টর ইউনূস অনেক কিছু দাম কমাইছে, আরও কমবে। ডক্টর ইউনূস সাহেব সে ভালো মানুষ, সে দাম কমাইতে পারবে, কারণ তার পেটে খিদে নাই। সে হইলে মনে করেন ব্যবসায়ী মানুষ, তার কোনো অভাব নাই যে তার নিয়ে বিদেশে টাকা পাচার করতে হবে। সে ভালো মানুষ, সে টাকা এই দেশে বহুত মানুষের কাছে, এই 18 কোটি জনগণের কাছে তার টাকা আছে। তার টাকা দিয়ে মানুষ ঘর করছে, বাড়ি করছে, ব্যবসা করে, মুরগির খামার করে। তবে সেই যদি এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে, এখন যেভাবে দেশ পরিষ্কার হইতে আছে, যেভাবে দেশটা ভালো চলতে আছে, এইভাবে যদি প্রত্যেক সরকার করতে চায় তাহলে এই দেশ ভালো হবে। ডক্টর ইউনূস সাহেবের এই আদর্শটা যেন সবাই কাছে রাখে এবং হাতে হাতে রাখে। তার আদর্শটা যদি মানুষ নিয়ে চলতে পারে তাহলে এই দেশ সোনার বাংলাদেশ হবে এবং কোনো মানুষের কষ্ট হবে না। তো ভাই ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই আমি বলতেছি আপনারা বুঝবেন, আর মাথায় দিয়ে জ্ঞান দিয়ে শুনবেন, খালি খাওয়া দিয়ে ছাড়া দেন না, জ্ঞান নিয়েন। আচ্ছা ঠিক আছে। আমি কি বলতেছি, এই যে আমার কথা না, এই যে এটার কথা বুঝছেন। ওই যে প্রবাদ, ফেভারের নাম হচ্ছে প্রবাদ। আচ্ছা, টেক কমিয়ে নিত্য পণ্যের দাম কমানো যাচ্ছে না। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলছেন যে বাজারে এমনভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে টেক কমিয়েও নিত্যপণ্যের দাম কমানো যাচ্ছে না। গতকাল বুধবার পল্লী কর্ম ও সহায়ক ফাউন্ডেশনের BKSF আয়োজিত BKSF দিবস 2024 অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন যে টেক কমাইছি, আমরা সব কারণ টেক কমাইছি, কিন্তু জুয়ানের নিত্যপণ্যের দাম কমতেছে না। তার কারণ কি? তার কারণ হইছে আপনার এই যে আপনার ওই যে শুনেন আর কি কাছে ওই যে বাজারে বিশৃঙ্খলার কারণে টেক কমেও পণ্যের দাম কমছে না, এবং ক্ষুদ্র ও নেওয়া সারে নিত্যপণ্য দাম কমছে না। জানিয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলছেন যে বাজারে এতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মানুষের বলছে যে দাম কমছে না, মানে মানুষ বলছে যে দাম কমছে না, এবং অথচ এনবিআর অনেক সুবিধা দিচ্ছে, মানে টেক কমে এনবিআর অনেক সুবিধা দিচ্ছে। ভাই ট্যাক্স কমাইছে কিন্তু এখন পর্যন্ত বাজারের দাম কমে নাই, সেটাই তো বলতে আর এখন আমরা সুবিধা দিচ্ছি, আমরা ট্যাক্স কমাইছি যে জনগণে বাজারে গিয়া জিনিসের দাম কম পা, কিন্তু কোনো কাজে আসতেছে না। আবার
সালাউদ্দিন উপদেষ্টা বলতেছে, অর্থ উপদেষ্টা বলতেছে যে এটা আমরা দ্বারা একা সম্ভব না, এটা প্রধান উপদেষ্টা কাছে এটা ইয়া না আছে, এটা লেখা আছে, পুরাটা পড়ছি, অনেক কিছু এটা লেখা আছে। প্রধান উপদেষ্টা আমরা একাই এটা সম্ভব না, সে সালাউদ্দিন বলছে। যে আবার সালাউদ্দিন আলী বলছে যে আমরা যখন না থাকি তখন বুঝবে মানুষ আসলে কি আমরা কত কিছু করছি, কিন্তু আমরা থাকি এটা বুঝতে পারতো না। আমরা যখন না থাকতাম তখন বুঝতে এটার মধ্যে প্রভাব, বুঝছেন? এটার মধ্যে অনেক কিছু লেখা আছে। আপনার আলু সিন্ডিকেট করতে পারছে দেখছেন, ওই যে পাইকারি আলু যারা আলু ব্যস্ত আছে 13টি হচ্ছে, 13টি কিন্তু ব্যস্ত আছে, এবং 13টি কিনে কিনা নিয়ে সেটা আপনার আলু 13টি কিনে আলু কিনে নিয়ে এরা ব্যস্ত পারে, পাইকারিরা 46 ব্যস্ত আছে না, তারা 46 আপনার 70 দিয়া কটিয়া লাভ হইতেছে, 46 থেকে 70 টাকা জায়গা 70 75 লেখা আছে, তো কত লাভ হইতেছে 30 টিয়া, 30 টিয়া, 30 টা এই টিয়াটা সিন্ডিকেট পাইকারি হাইতেছে এর লেখা আছে। ইপবাতা কি পদযাত্রা, পদযাত্রার মধ্যে লেখা আছে। সমস্যাটা আসলে কার? হ্যাঁ, সমস্যাটা সালাউদ্দিন যখন বললো যে সমস্যাটা সমস্যা সিন্ডিকেটের লোকে মানে পারতেছে না, আমি আগে বললাম না যে সালাউদ্দিন কইতেছে আমরা ট্যাক্স কমাইছি, এনবিআর সুবিধা দিছি, তাও আমরা এর দাম কোনোভাবে মানে নিয়ন্ত্রণ আমরা করতে পারতেছি না, মানে এটার মধ্যে পদযাত্রা আর আমরা প্রভাতের মধ্যে সমাধান হবো কিভাবে? এটা সমাধান হলে যে সালাউদ্দিন উপদেষ্টা প্রধান উপদেষ্টা আমরা জায়গা সম্ভব না, সবাই মিললে এটা ইয়া করতে হবে। যে কিন্তু একটা জিনিস যে দুটা বেলা আমি 3টা পেপার পড়ছি, ওইটা আমি যা পাইলাম তাতে মানে এটা কোনো মানে হেরা করতেছে অনেক কিছু, মানে এটা কাজ আসতেছে না, মানে কাজ আসতে হবে আরও এটা দেখতে হবে বলার মধ্যে, কেন এটা কাজ আসতেছে না, এটা কি আমরা কি এইভাবে যাবো, আমরা কি নির্যাতনে যাবো, সব মানুষ কি চায় চায় দেখবে, এটা কি চায় চায় দেখবে? এই 16 বছর আপনার 2006 সালে যখন আমরা এত কিছু পাইলাম না সিন্ডিকেট, এই 16 বছরে কি হেরা সিন্ডিকেট কি এমন শক্তিশালী হয়েছে যে হেরা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাইতো না? হেরা কি হেরা তো ব্যবসায়ী আগে ব্যবসায়ী, নতুন করে ব্যবসায়ীরা যোগ হয়েছে না, এই 16 বছর যারা করছে হেরাই জন করতেছে, নাকি নতুন করে অন্য দেশে তাই বলতে বাংলাদেশে ব্যবসা করতো? সমাধান কি এটা? সমাধান একটাই, যে সালাউদ্দিন আহমেদ উপদেষ্টা সে বলতেছে যে আমরা ট্যাক্স কমিয়েছি, এনবিআই সুবিধা দিছি, তো কোনো জনগণের মানে জনগণের যে দাম এই দামটা কমতে হচ্ছে না, জনগণের কাছে আমরা জনগণ যে এর লেখছে আবার যে জনগণ একটা বিশ্বাস সৃষ্টি মানে হেরা মানে সুবিধা হচ্ছে না, মানে জনগণ কম দামে আনতে পারছে না, কিন্তু হেরা সুবিধা দিচ্ছে, ট্যাক্স কমে সুবিধা দিচ্ছে, বললো ট্যাক্স কমে সুবিধা দিচ্ছে, কিন্তু কোনো কাজে আসতেছে না। ডক্টর ইউনূস কি পারতেছে না এগুলো কমাইতে? আমরা চাই এই যে ব্যাপার আমরা দাদা ভাইলাম প্রভাত আর পদযাত্রা তিনটা আরে পেপার দেখার টাইম নাই, আপনি কেমন দেখা যায় এটা আচ্ছা নাই হাতে নেই, হ্যাঁ হ্যাঁ জি বলেন ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি একজন রিক্সা ভ্যান চালক। আমি মন থেকে বিভিন্ন কবিতা বানাই, বন্যা নিয়েও, সাবেক প্রধানমন্ত্রী তাদেরকে নিয়ে, লেখাপড়া নিয়েও, পূর্ণর দাম বেড়ে গেছে তাই নিয়ে আমি এই ব্যবসার প্রতিষ্ঠান হয়ে গেছে ডাউন, আগের মতো মানুষের নেই তো খাওয়া, বেড়ে গেছে পণ্যর দাম, আগের মতো মানুষের নেই তো কাম, এই পণ্য কিনে পকেট শূন্য, রিক্সা ভাড়া নাই, এই কথা কাউকে বলতে গেলে লজ্জা লাগে ভাই। চলার পথে মানুষ বলে তুমি একটু দাঁড়াও, কেউ বলে খোদা তুমি শ্রমিকদের বেতন বাড়াও। আগের মতো মানুষের নেই তো ন্যায় নীতি, দিনে দিনে বেড়ে চলছে খুবই দুর্নীতি। ব্যবসার প্রতিষ্ঠান হয়ে গেছে ডাউন, আগের মতো মানুষের নেই তো খাও। এই একটি কবিতা। আমি লেখাপড়া জানি না, তাই নিয়ে একটা কবিতা বানিয়েছি। কী সম্পদ লেখাপড়া আমি বুঝতে পেরেছি, সেটা বলছি। এই বাংলাদেশের মাটিতে হলো আমার জন্ম, আগে তো কখনো বুঝিনি আমি লেখাপড়ার হবে এত মর্ম। খোকা খুকি সোনামণি লেখাপড়া করো মন দিয়ে, বাবা মায়ের কথা তোমরা শোনো ওগো মন দিয়ে। কলম খাতা বই খাতা এই পৃথিবীর শিক্ষার খনি, এই কথাটি বলে ময়মুরব্বীরা, আমরা সবাই শুনি। বিশ্বাস করতে শিখো মানুষ কাগজ কলমকে,
অবিশ্বাস করো না কখনো মানুষকে। ছেলে সন্তান তোমরা লেখাপড়া শিখে রেখো বাবা মায়ের মান। আল্লাহ তুমি ছাত্র ছাত্রীদেরকে আয়ের করো দান। কাগজ কলম ছাড়া আমি বানাই কবিতা। মানুষের জীবন হলো একটি কষ্টের প্রতিযোগিতা। মানুষ লেখাপড়া শিখে স্কুল ভার্সিটি এবং কলেজে। আল্লাহ তুমি ভালো বুদ্ধিজ্ঞান দিও ছাত্র ছাত্রীদের মাথার নলেজ। বিপদে পড়লে মানুষ কখনো হাসতে নাই। ছাত্রছাত্রী বলে মানুষের বিপদে আমরা পাশে থাকতে চাই। এই পৃথিবী সবচেয়ে ক্ষমতা কাগজ কলমের বেশি মানুষ আমি বাংলাদেশি। এই বাংলাদেশের মাটিতে হলো আমার জন্ম। আগে তো কখনো বুঝিনি আমি লেখাপড়া হবে এত মর্ম। আমি এই দুটি কবিতা বানিয়েছি। মিডিয়ার প্রশাসনরা অনেক পরিশ্রম করে তাদেরকে নিয়ে আরেকটি কবিতা বানিয়েছি। সব কবিতা আমার মুখস্থ, কোনো লেখা নাই, লেখাপড়া করি। তবু আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আপনাদেরকে সবাইকে জানাচ্ছি। শুনুন। গাছের নিচে আছে ছায়া, এই মিডিয়ার প্রশাসনের জন্য বাংলাদেশের মানুষের মনে আছে খুবই মায়া। এই ঢাকা সায়দাবাদ রাস্তার নাম আছে জনপদ। মিডিয়ার প্রশাসন দিচ্ছে বাংলাদেশের মানুষদেরকে নিরাপদ। শীতের দিনে তাড়াতাড়ি চলে যায় বেলা, মিডিয়ার প্রশাসনকে কেউ কখন করবে না অবহেলা। আমরা মানুষ অনেক সময় চাই 100 টাকা ভাঙতি, মিডিয়ার প্রশাসন চায় বাংলাদেশের মানুষের হোক শান্তি। নৌকা চলে নদীর জলে, গাড়ি চলে রোডে, মিডিয়ার প্রশাসনের সাথে কেউ কখনো অন্যায় করলে তারা মামলা করবে কোর্টে। বিপদে পড়লে মানুষ হাতে দেয় তালি। আল্লাহ তুমি মিডিয়ার প্রশাসনের দায়িত্ব করে দাও আরও শক্তিশালী। লোকাল বাস উঠতে নামতে মানুষ করে পারাপারি, মিডিয়ার প্রশাসনের সাথে 24 ঘন্টা ঘড়ি চলে যেমন থেমে থাকে না, যেমন মিডিয়ার প্রশাসনের দায়িত্ব কখনো থেমে থাকে না তেমন। আল্লাহ তুমি মিডিয়ার প্রশাসন রেখে ভালো রেখে। আমার মন থেকে মিডিয়ার প্রশাসন থেকে কবিতা বানিয়েছি। আমি এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দুজনকে নিয়ে কবিতা বানিয়েছি, সেটা বলছি। রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডাইনে বামে চাও। আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আরও সামনে এগিয়ে নিয়ে যাও। আমরা গরিব দুঃখীরা খেতে চাই দুমুঠো ভাত। বেগম খালেদা জিয়াকে জানাই হাজারো সালাম, হাজারো ধন্যবাদ। 5-এর সাথে 4 যোগ করলে হয়ে যায় রে 9। বেগম খালেদা জিয়া একজন বিএনপির সাহসী নেত্রী, কথা তা তো মিথ্যে নয়। বেগম খালেদা জিয়া 2 নয়ন চায় এ বাংলাদেশের উন্নয়ন। আপনারা জানেন হিন্দুরা বড় ভাইকে বলে বদ্দা, বেগম খালেদা জিয়ায় আইনকে করে খুব শ্রদ্ধা। আমরা সবাই খেতে চাই গাছের পাকা ফল। বেগম খালেদা জিয়া হলো বিএনপি একটি শক্তিবল। দর্জিরা কাপড় মাপে গজে, বেগম খালেদা জিয়ায় রাজনীতি খুব ভালোই বোঝে। ঈদের দিন নতুন জামা কাপড় সবাই গায়ে দিতে চায়। বেগম খালেদা জিয়া ভালো থাকুক, এটা বাংলাদেশের সব মানুষই মন থেকে দোয়া করে যায়। গাছের ডালে বসে পশু পাখি টিয়া, খালেদা জিয়া ছেলের নাম হলো তারেক জিয়া। আমি পরের কাজ করি বলে মানুষ আমায় বলে চাকর। আমি বলি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ বিএনপির রাজনীতি শিকড়। রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডাইনে বামে চাও। আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আরও সামনে এগিয়ে নিয়ে যাও। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি পদ্মা সেতু নিয়ে একটি কবিতা বানিয়েছিলাম আমার মন থেকে, সেটাও বলছি। জাহাজ চলে নদীর গানে, গাড়ি চলে রাস্তার পায়, দিয়ে পদ্মা সেতু দিয়ে কত গাড়ি আসে যায়। মা বোনরা সবাই কানে দিতে চায় সোনার দুল, এই পদ্মা সেতুর টাকার খনি পাচ্ছে ভালোই টুক। মাথায় দিবেন সাদা টুপি, গায়ে দিবেন সার, খুলবেন না কেউ মনের ভুলে এই পদ্মা সেতু। আদম হাওয়া মুসলমান, আমরা মুসলিম ভাই ভাই। এই পদ্মা সেতু দেখতে চলো পাওয়ার উঠে যায়। চেষ্টা করলে সবাই জানে একটা উপায় হয়, প্রধানমন্ত্রীর ছেলের নাম সজীব ওয়াজেদ জয়। ইংরেজিতে চোখকে বলা হয় আই। দূর থেকে পদ্মা সেতু আমরা সবাই দেখতে পাই। মাথায় চুল থাকলে সবাই বাঁধতে পারে জুটি। শেখ রেহানা শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তারা দুটি। গাবতলির পরে জায়গার নাম আছে সাভার। আমার বাড়ির শরীরপুর,
পদ্মার উপার। বিপদে পড়লে মানুষ কেউ তো দেখে না, বঙ্গবন্ধুর ছোট কন্যার নাম শেখ রেহানা। আওয়ামী লীগের নেতারা তোমরা রেখো মা শেখ হাসিনা হলো আল্লাহ তাআলা। জাহাজ চলে নদীর ডানে, গাড়ি চলে রাস্তার পায়ে, এই পদ্মা সেতু দিয়ে কত গাড়ি আসে না। এটা আমার মন থেকে বানানো কবিতা। আমার কবিতা আরও আছে, সেটি মনের কষ্ট নিয়ে বানিয়েছি। মা নেই আমার, বাবা নেই আমার, নেই তো আমার কেউ, সঙ্গের সাথী হলো আমার একটু কষ্টের। কেউ দিল না মায়ের আদর, কেউ দিল না বাবার আদর, শোয়ার জন্য পেলাম না আজ বিছানারি চাল। শোয়ার বালিশ হলো আমার রাস্তাঘাটের ইটা, নেই তো আমার দুনিয়াতে, নেই তো বসত এটা। রাস্তাঘাটে থাকি আমি, চলি আমি একা, কবে পাবো দুনিয়াতে একটু সুখের দেখা। এতিম বলে দুনিয়াতে নেই তো কোনো দাম, রিক্সা ভ্যান চালাই আমি, এই তো আমার কাম। মানুষের প্রতি মানুষের নেই তো কোনো টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবই আল্লাহ তোমার দান। মা নেই আমার, বাবা নেই আমার, নেই তো আমার কেউ, সঙ্গের সাথী হলো আমার দুঃখ কষ্টের দেশ। প্রিয় দেশবাসী, আমার কবিতা ভালো লাগলে আপনারা আমাকে ফোন করতে পারবেন। আমার মোবাইল নাম্বার 019640249661। আমার নাম কুসুম গাজী। আমি একটা রিক্সা ভ্যান চালক। আমি লেখাপড়া জানি না, তবু আমার মন থেকে কবিতাটি বানিয়েছি। আমার মনে আরও কবিতা আছে, এই যে বন্যা গেল, বন্যা নিয়ে কবিতা বানিয়েছি। এটা আপনাদেরকে আবার পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে উপহার দেব। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, অনেক বললেন, বিষয় যদি একটু খোলাসা করবেন। আসলে আমরা 35 দিন যাবৎ অবস্থান ধর্মঘটে ছিলাম। যেহেতু আমাদের অনেকভাবে আশ্বস্ত করার পরে আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু কোনো না কোনোভাবে সরকারের কাছ থেকে কাটে বিগত দিনে। আমাদের এখন বৈষম্য বিরোধীতে আমাদের অভিভাবকরা আছেন, যারা আমাদের মৌখিকভাবে আশ্বস্ত করেন। আমরা অমরণ অনশনে আছি। আমাদের অনেক ছেলে মেয়ে এখানে অসুস্থ ছিল, তাদের সেলাই দেওয়া হয়েছে। যেহেতু অনশনে থাকলে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে যায়, যার কারণে এখানে অনেকে হাসপাতালেও আছে। আমাদের অনেক ভাই বোন আপনার মুখ চোখ দেখে অনেকে আমাদের কাছে কথা শোনার দরকার নেই, কারণ আপনারাও কোনো না কোনো জেলা উপজেলার নাগরিক। আপনারা সেই উপজেলা সেই জেলায় সকল নবীর ভাই বোনেদের কাছে আপনারা একটা খবর নেন যে আসলেই এটা যৌক্তিক কি অযৌক্তিক। কারণ আপনি যখন জমি রেজিস্ট্রি করেন তখন আপনার কাছে সরকার নগদ 60 টাকা করে পাতাপতি নিয়ে নেয়। সেইটার থেকে আমাকে দেওয়া হয় 34 টাকা, আরও 24 টাকা সরকারের রাজস্ব খাতে থাকে। তাহলে আপনি বলেন যে আমার মনে হয় একটা সরকার কর্মচারী যারা বছরে হয়তো 2000-4000 সরকারের রাজস্ব দেয়, কিন্তু আমার বেসরকারিভাবে আমি যে পরিমাণ তাকে অর্থ দান করছি, আমার কিন্তু জাতীয়করণ করলে সরকারের কোনো ক্ষতি হবে না। আমরা এখানে যেভাবে আমাদের অনুষ্ঠান আছি, আমাদের অভিভাবকদের কাছে চাওয়া পাওয়া, আমাদের ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আপনার আমরা সন্তান, আপনি যদি আমাদের এই যৌক্তিক দাবিটা মেনে নিয়ে আমাদের ঘরে ফেরার সুযোগ করে দেন ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন যে আমাদের দাবিটা যৌক্তিক না, তবু আপনার কাছে আমার অনুরোধ, আপনি সেটা বিবেচনা করে আমাদের সেই সঠিক পথটা দেখিয়ে দেন। রুবেল পারভেজ, আমি খুলনা বিভাগের এই বৈষম্য বিরোধী দাবি আদায়ের পরিষদের আহ্বায়ক খুলনা বিভাগের। আমাদের দাবি সারা বাংলাদেশের 516টি রেজিস্ট্রি অফিস আছে। এই রেজিস্ট্রি অফিসের 16,000 নকল নবিশ আছি আমরা। এই নকল নবিশ আপনারা জানেন যে আমরা 1973 সাল থেকে আমাদের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতি বছরই কোনো না কোনো সময় আমরা আমাদের জাতীয়করণের জন্য আমরা এই মাঠে নেমেছি। এবং বিগত দিন যারাই সরকারে আসছে তারাই আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করেছে যে হ্যাঁ তোমাদের এটা যৌক্তিক দাবি। তারা আমাদেরকে জাতীয়করণের কথা বললেও কোনো এক অদৃশ্য কারণে আমাদের এটা ক্রমান্বয়ে আমাদের এটা কখনোই হয় না। এবং এই যে 5 আগস্টের পরে আমাদের বিগত যে আইনমন্ত্রী ছিলেন, স্বৈরাচারী যে আইনমন্ত্রী, তিনি কিন্তু এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়েও বলেছিলেন যে তাদের জাতীয়করণটা করা হচ্ছে এবং অচিরেই সেটা হবে। কিন্তু কোনো এক অজানা কারণে সেটাও আমাদের, যেহেতু 5 আগস্টের পরে এই বৈষম্য বিরোধী সরকার এখন এসেছে, আমাদের এই এক দফা দাবি এখন শুধুমাত্র আমাদের আইন উপদেষ্টা, আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়টা আইন মন্ত্রণালয়ের অধীনস্থ। এই আইন মন্ত্রণালয়ে আমাদের সুযোগ্য আসিফ নজরুল স্যার মৌখিকভাবে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের দাবিটা যোগ্য। এবং
27 তারিখে আমরা তাদের সাথে দেখা করেছি, তিনি কিন্তু আপনাদের এটা মৌখিকভাবে তিনি স্বীকার করেছেন যে আমাদের মৌখিকভাবে আমাদের বলেছেন আপনাদের দাবিটা চলবে। তারপরে আমাদের এখানে কোনো না কোনোভাবে আমরা কিন্তু আন্দোলন করার পরেও অদৃশ্য কারণে আমরা কিন্তু হারিয়ে যাই। আমাদের এখন একটাই দাবি যে আমরা এই বিগত আজকের 3 দিনে 41 দিন আমরা এখন অবস্থান করছি। 35 দিন যাবৎ আমাদের অবস্থান ধর্মঘট ছিল এবং আজকে 6 দিন যাবৎ আমরা এখানে আমরা অনুষ্ঠানে আছি। আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর ইউনূস স্যার এবং আমাদের প্রধান উপদেষ্টা স্যার যারা আছেন, যেহেতু বৈষম্য বিরোধী স্যার আপনারা, আমাদের দাবিটা যদি যৌক্তিক হয় স্যার, আপনারা আমাদের অভিভাবক, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের দাবিটা যদি যৌক্তিক না হয় আপনারা শুধু বলেন আমরা চলে যাব। আর যেহেতু আমরা সারা জীবন শুধু ঢুকাই খেয়ে গেছি, আপনাদের কাছে আমাদের আকুল আবেদনকে আপনারা আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের ধরে ফেরার দায়িত্বটা নেন। আপনারা যদি বলেন যে আমাদের দাবিটা কেন যৌক্তিক, আপনারা জানেন যে বাংলাদেশের দ্বিতীয় রাজস্ব খাত আমরা দিয়ে থাকি, এই সরকারকে আমরা দ্বিতীয় রাজস্ব খাত আমাদের মন্ত্রণালয়, এবং এই রেজিস্ট্রি অফিসে আমরা যে কাজগুলো করে থাকি অনেক গুরুত্বপূর্ণ কাজ। প্রতিটা মানুষের যে সম্পত্তি আছে সেটা আমরা লিপিবদ্ধ করি বালাম। এই লিপিবদ্ধর কারণে যদি কোনো ভুল হয় তাহলে সেই দায়ভারটা কিন্তু আমাদের নিতে হয়। এবং এমনকি আমরা সরকারের গুরুত্বপূর্ণ কাজ করার পরেও আমরা বেসরকারিভাবে আছি। আপনারা জানেন যে আমাদের এই ডিপার্টমেন্টের 100%-এর 70% নারী সদস্য। একটা নারী কখনোই তার মাতৃকালীন ছুটি পর্যন্ত পায় না, ভাতা তো প্রশ্নই আসে না। আমাদের সর্বদিকে আমাদের কাছে একটাই দাবি, স্যার আমাদের এই দাবিটা আপনারা যদি মনে করেন তাহলে মেনে নেন। এবং আরেকটি কথা বলতে চাই যে আমাদের যে সরকারের কি অন্য কোনো ফান্ড লাগবে কি না, আমাদের কোনো ফান্ড সরকারের অন্য কোনো খাত থেকে আনা লাগবে না। আমাদের এই নদী রেজিস্ট্রি হওয়ার পরে 60 টাকা প্রতি পাতায় সরকারের লোকে আমাদের জনগণ নগদ আদায় করে, এখান থেকে আমাদের 36 টাকা দেয়, আর বাদ বাকি 24 টাকা সরকারের রাজস্ব খাতে চলে যায়। আমাদের এই টাকাতেও যদি রাজস্ব জাতীয়করণ করা হয় অন্য কোনো ফান্ড সরকারের অন্যভাবে আনা লাগবে না। তাই আমাদের যেখানে আমরা গেছি সবাই আমাদের বলেছে যে আপনাদের দাবিটা যৌক্তিক, এবং সেই যৌক্তিক দাবির জায়গা থেকে আমাদের এখনকার যে আমাদের বৈষম্য বিরোধী আমাদের সবার অভিভাবক, বাংলাদেশের অভিভাবক আমাদের ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, স্যার আপনি আমাদের এই দাবিটা মেনে নিন। বিগত দিন যারা আমাদেরকে বিভিন্নভাবে এভাবে রেখেছে, আর যদি আমাদের দাবিটা না মানেন আপনি আমাদেরকে বলেন, আমরা দরকার হয় আমরা সবাই চলে যাব যার যার কাজে। তবু যেহেতু আপনারা আমাদের আশ্বস্ত করেছেন, তাই আমাদের একটা লিখিতভাবে এইখান থেকে আমাদের অনেক ছেলে মেয়ে, আমাদের ভাই বোনেরা কিন্তু অসুস্থ, অনেক হাসপাতালে আছে। এখানে আপনারা দেখছেন, কারণ আমাদের 16,000 পরিবার, আমরা কিন্তু যদি এখানে আসতাম হয়তো মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতো। আপনারা সবাই দেখছেন যে 41 দিন আমরা এখানে আছি, আমরা মনে হয় একটা পথচারীর সাথে আমাদের একটা গুঁতো লাগে, মানে গুঁতো ধাক্কা লাগেনি। আমরা খুব শান্তিপূর্ণভাবে কিন্তু এখানে আছি। তাই আমাদের আপনারা খোঁজখবর নেন, যদি আমাদের দাবিটা যৌক্তিক হয়ে থাকে তাহলে আমাদেরকে একটা আশ্বস্ত জায়গা দিয়ে আপনারা আমাদেরকে বাড়ি বাড়ানোর চেষ্টা করেন, যাতে আমাদের পরিবার পরিজন আছে। আমরাও তো বাংলাদেশের নাগরিক, আমাদের এই যে 150 বছরের ইতিহাস ব্রিটিশ শাসনের সেই অবস্থায় আমরা কিন্তু আছি। সরকারের এতগুলো গুরুত্বপূর্ণ কাজ করি আমরা, আমাদের একটা ভুলে কিন্তু আপনার সম্পত্তি নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সেই দায়ভারটা যখন আমার, তাহলে আমি সরকারের সব সুযোগ সুবিধা কেন পাবো না? আর আরেকটা বড় কথা যে আমার দিলে আপনার কোনো ফান্ড তৈরি করা লাগবে না। আমার মনে হয় বিশ্বের কোথাও কোনো, এই বাংলাদেশেরও কোনো এমন কোনো মন্ত্রণালয় নেই, এমন কোনো অফিস আদালত নেই যে যেখান থেকে তাদের অন্য জায়গা থেকে অর্থ এনে দিতে দেওয়া লাগে, কিন্তু আমার অর্থ আমাদের দিয়ে আরও আপনার সরকারের রাজস্ব থাকে। আরেকটা কথা আপনাদের বলতে চাই যে সরকারের যে এই যে আমাদের যে দীর্ঘদিনের এই যে 516টি রেজিস্ট্রি অফিসে আমরা নকল নবিশ, আমরা কিন্তু সারা জীবন বৈষম্য শিকার। আমাদের চেয়ার টেবিল সরকারি, কিন্তু আমরা বেসরকারি। এর থেকে আর এতগুলো গুরুত্বপূর্ণ স্থানে বোধহয় আর এরকম হতে পারে বলে আমার। আপনারা যারা একটা বেসরকারি অফিস আদালত চাকরি করলেও তার কিন্তু 20 বছর পরে কিন্তু একটা মিনিমাম লোক একটা সম্মানই পায়, কিন্তু আমরা 60 বছর এখানে চাকরি করার পরও আমরা খালি হাতে বাড়ি ফিরে যেতে পারি। তাহলে সরকারের এরকম বৈষম্য আর কোনো ডিপার্টমেন্ট আছে বলে আমার জানা নেই, এবং আমাদের মতন অর্থ হওয়ার কথা অন্য কোনো ডিপার্টমেন্ট যায় বলে মনে হয় না। তো যাই আমাদের আজকে যারা অভিভাবক আছেন, আমাদের আইজিআর মহোদয়, আমাদের আইন উপদেষ্টা, আমাদের সর্বপ্রিয়
আমাদের নোবেল বিজয়ী আমাদের ডক্টর ইউনূস স্যার, স্যারের কাছে আমাদের আকুল আবেদন, স্যার আপনি এই বৈষম্য বিরোধী নতুন সরকার, আপনি আমাদেরকে অনেক আশার বাণী দেখান। আমরা অন্য কোনো চিন্তাধারার দিকে না, আমরা দীর্ঘদিন ধরে এই পথে আছি। আমাদের যে অন্য সময় 16 সাল 10 সাল 19 সাল আমরা কিন্তু আন্দোলন করেছি, আমরা এখানে দাঁড়াতেও পারি। তা আমাদের কথা স্যার, আপনি খোঁজখবর নিয়ে যদি আমাদের দাবিটা যৌক্তিক হয়, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদেরকে ঘুরে ফেরার দায়িত্বটা নিয়ে আমাদের সুন্দরভাবে আমাদের ডালভাত খেয়ে আমাদের পরিবারের সাথে বেঁচে থাকতে পারি, এই আশ্বস্তটা আপনি আমাদের করলে আমরা ঘরে ফিরে যেতে চাই। আপনাকে আমরা এই 16,000 পরিবার দোয়া করবো আমাদের এই বৈষম্য থেকে বাঁচানো। এটাই আমাদের শেষ রহন এবং এটা আমরা অনুসরণে 6 দিন যাবত আমরা অনুসরণে আছি। ধন্যবাদ আপনাকে। তো একটা আমি প্রশ্ন করতে চাই।